সো দেখো বিভিন্ন কেসে বিভিন্ন রকম এবং আমরা বিভিন্নভাবে জিনিসটা মনে রাখার চেষ্টা করব। এবং তুল্য সংখ্যা বলতে আসলে আমরা আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যাকেই বুঝে থাকবো। হ্যাঁ, আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, আদান প্রদানকৃত না। কিন্তু অনেকে যেটা করে মনে করে আদান প্লাস প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, মানে দুইটা যোগ করে দেয়। না, হয় আদান অথবা প্রদান। আদান মানে কি? ইলেকট্রন গ্রহণ। যে সংখ্যার ইলেকট্রনটা গ্রহণ করছে হয় সেটা নিবা, অথবা প্রদান, যে সংখ্যার ইলেকট্রনটা ছাড়ছে সেটা নিবা। যাই হোক, সো তুল্য সংখ্যার কনসেপ্টটা এখানে দেখব। সো দেখো, ধাতু কিংবা অধাতুর ক্ষেত্রে জিনিসগুলা কিরকম হয়? ই দিয়ে বুঝাইতেছে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা। সো ধাতু কিংবা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্ট আমরা কিভাবে দেখব? তুল্য সংখ্যা বলতে আমরা বুঝবো ধাতু কিংবা অধাতুর ক্ষেত্রে মোট যোজনী। মোট যোজনী বলতেই আমরা ধাতু কিংবা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা বুঝে থাকব। আর ম্যাক্সিমাম কেসে অধাতুর ক্ষেত্রে আমরা মোট যোজনী কিভাবে ক্যালকুলেট করব? আমরা সিঙ্গেল পরমাণুর যোজনীর সাথে যদি পরমাণুর সংখ্যা গুণ করে দেই তাহলে আমরা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা পেয়ে যাব। আর ধাতুর ক্ষেত্রে জাস্ট যোজনীটা মনে রাখলেই চলবে। সো আসো আমরা একটু দেখি। দেখো, সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু। এটার মোট যোজনী কত? একটাই ধাতু, সো 1। সোডিয়ামের যোজনী আমরা জানি 1। ম্যাগনেসিয়াম যোজনী 2, জিঙ্ক যোজনী 2, সিলভার যোজনী 1, কপার যোজনী 2, ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়ামের যোজনী কিন্তু 3। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রেখো। 3+ থেকে ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম ধাতু যখন উৎপন্ন হয় তখন কি হয়? 3+ থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে যায়? ক্রোমিয়াম ধাতুতে যায়। তার মানে আমরা বলছিলাম কি আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, মানে আদান কত? 3। সো আমরা এভাবে বলতে পারি যে ক্রোমিয়ামের যোজনী এমনি মুখস্থই আমরা জানি যে 3। যাই হোক, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। এবার আসো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। খুব সিম্পল। ধাতুর ক্ষেত্রে এগুলা খুব ইজি, আমরা সারা জীবন পড়ছি, ছোটবেলা থেকে বাচ্চাকালে পড়ে আসছি, এগুলা জানি। আর এ কয়টা জিনিস যদি জানি, যোজনী যদি মনে থাকে, ইনশাল্লাহ কোনো ম্যাথ আটকাবে না, ধাতুর জন্য আর কি। এবার এখানে আসো ভাইয়া, এটা কি? এটা অক্সিজেন পরমাণু না? হ্যাঁ, পরমাণু। আমারে বলো তো যে অক্সিজেন পরমাণুর যোজনী কত? কেউ একজন বলো মাইক অন করে। 2। 2। আচ্ছা, তো এখানে পরমাণুর সংখ্যা কয়টা আছে ভাইয়া? একটা। ওকে, তাহলে অক্সিজেন পরমাণুর জন্য 2, মানে যোজনী হচ্ছে 2, আর পরমাণুর সংখ্যা কত? সেটা হচ্ছে 1। তাহলে 2 1 2। আচ্ছা, সো অক্সিজেন যেহেতু অধাতু বা গ্যাস আমরা বলতে পারি, তো তার ক্ষেত্রে আমরা আসলে ক্যালকুলেট করব বলছিলাম যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা এভাবে। তাহলে অক্সিজেন পরমাণুর জন্য যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে 2, এবং এটাই হচ্ছে অক্সিজেন পরমাণুর তুল্য সংখ্যা। ঠিক আছে ভাইয়া, অক্সিজেন গ্যাসের জন্য কত হবে ভাইয়া? কত? 4। ভেরি গুড। কারণ কি? একটা সিঙ্গেল পরমাণুর যোজনী ইন্টু পরমাণু সংখ্যা, তার মানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে অক্সিজেন গ্যাস বা অণুর জন্য মনে রাখবা ভাইয়া 4। কিন্তু সবাই কি করে জানো? 2 বসায় দিয়ে আসে, 2 বসায় ম্যাথ ভুল করে দিয়ে আসে, পারে না। সো আশা করি তোমরা পারবা, কারণ তুমি কিন্তু 4 বসাবা যখন তুল্য সংখ্যা ইনপুট দিবা তখন। এবার আসো হাইড্রোজেন, বলো। 1 1 1 1 1 ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে হাইড্রোজেন একটা পরমাণুর জন্য যোজনী হচ্ছে 1 এবং পরমাণু সংখ্যা 1, সো 1। হাইড্রোজেন গ্যাস কত ভাইয়া? 2। ভেরি গুড, কারণ যোজনী হচ্ছে 1, পরমাণু সংখ্যা 2, তার মানে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। ওকে, তাহলে দেখো ধাতু কিংবা অধাতু এনিথিং আসুক, আমরা যোজনী পারবো না ভাইয়া? ইনশাল্লাহ। ওকে, এবার আসো এইদিকে একটু সুনজর দেই। এখানে বিভিন্ন কথা বলছি, লবণ কিংবা ক্ষারীয় যৌগ কিংবা অক্সাইড। সো সবার ক্ষেত্রে, এদের সবার ক্ষেত্রে আমরা
তুল্য সংখ্যার কনসেপ্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, তার মান। আমরা তো জানি যে চার্জের কিন্তু প্লাস মাইনাস থাকে, বাট আমরা কি নিব, প্লাস মাইনাস না নিয়ে শুধু মান নিব। তার মানে ক্যাটায়নের মোট, এই কথাটা ভালো করে মনে রেখো, ক্যাটায়নের মোট চার্জের মান। ঠিক আছে, দেখি তাহলে কপার সালফেট, লবণ। তো বলো তো এটা তুল্য সংখ্যা কত হবে? এটার ক্যাটায়নটা আগে খুঁজে বের করি। কপার, কপার হচ্ছে ক্যাটায়ন। +2। তো ক্যাটায়নের মোট চার্জের মান, মোট চার্জ কত? একটাই কপার আছে, তার মানে +2, এবং তার মান নিতে হবে। মান মানে কি, প্লাসটাকে বাদ দিয়ে দিব, তার মানে 2। তাহলে কপার সালফেটের ক্ষেত্রে ক্যাটায়ন যেহেতু কপার, তার চার্জ যেহেতু +2, এবং তার তুল্য সংখ্যা হবে ওই চার্জটাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে 2। ভাইয়া এইটা বলো দেখি, কে বলতে পারো? 3 হবে ভাই। ছোট্ট বন্ধু 3 হবে ভাইয়া। ভুল বলেছো। ভাইয়া 6। কে 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 বলতেছে? ভাইয়া 6 হবে, 6। 6? আমারও তো তাই মনে হয়, একটু দেখি তো। আচ্ছা, অ্যালুমিনিয়াম একটা পরমাণু। আচ্ছা, সেটার যে আয়নটা আছে অ্যালুমিনিয়াম 3+, এখানে অ্যালুমিনিয়াম একটা সিঙ্গেল যে আয়নটা আছে সেটার চার্জ কত, +3। আমরা বলছি ক্যাটায়নের মোট চার্জ, তো অ্যালুমিনিয়াম একটা আয়নের চার্জ হচ্ছে +3, দুইটার কত হবে, +3 × 2 মানে হচ্ছে +6, কিন্তু আমরা শুধু কি নিব, 6 নিব। তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। বুঝছো কাহিনী? এখানে কিন্তু ভুল করে সবাই, তুমিও করছো। বুঝতে পারছো কাহিনী কি বললাম? জি ভাই। আচ্ছা, তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা ক্যাটায়নের মোট চার্জ হিসাব করব, এবং মোট চার্জ হিসাব করলে +3 × 2 মানে দুইটা অ্যালুমিনিয়াম আছে, তাই +3 × 2 মানে হচ্ছে +6, আর 6 থেকে 6। ওকে ফাইন। ভাইয়া এইটাও 6 হবে। এটাও হ্যাঁ ভাইয়া। 6ই হবে। কারণ কি, ক্রোমিয়াম সালফেটের সাথে এখানে 3, বুঝতেই পারতেছো, ছোটবেলায় পড়ছি লাগে। তাহলে মানে এটার যোজনী এখানে রাখা হয়, আর সালফেটের যোজনীটা এখানে রাখা হয়। 9 10-এ দেখছো। তাহলে ক্রোমিয়ামের জন্য আমরা জানি একটা ক্রোমিয়াম আয়ন যেটা, সেটা +3, দুইটা আছে, তাহলে +3 × 2 মানে হচ্ছে 6। ভাইয়া এইটা বলো তো। 6। ভেরি গুড। ফেরিক আয়ন +3, দুইটা আছে, +3 × 2 মানে হচ্ছে 6। ঠিক আছে ভাইয়া, এইটা 2। 2, ভেরি গুড। Ni2+, তাহলে প্লাস থেকে যখন আমরা তুল্য সংখ্যা লিখবো প্লাস বাদে 2। ওকে ভাইয়া, এইটা বলো দেখি, এটা কি? এটা একটা অক্সাইড। আমরা বলছি লবণ কিংবা ক্ষারীয় যৌগ কিংবা অক্সাইডের জন্য এই কনসেপ্টটা কাজে লাগাবো। তাহলে পানির তুল্য সংখ্যা কত ভাইয়া? 2 হবে। আচ্ছা, সো আমরা ক্যাটায়ন খুঁজে বের করি, হাইড্রোজেন। সো তার চার্জ কত, +1। আছে কয়টা? দুইটা। তাহলে +1 × 2 মানে হচ্ছে 2, তার মানে পানির তুল্য সংখ্যা কিন্তু 2। এটা একটু ভালো করে মনে রাখো, ম্যাথে কাজে লাগবে। ভাইয়া এইখানে কি? 3 হবে এটা ভাইয়া। কি? সরি 2 হবে, 2। এই তো গুড। এই যে এটা কি, -2, আর বুঝতেই পারতেছো এটা হচ্ছে চার্জ +2, আর একটাই আছে, তাহলে +2 × 1 মানে হচ্ছে 2। তো কাহিনী বুঝছো? এই যে এখানে যে 6 গুলা আছে না, 6 গুলায় সারা জীবন মানুষে ঝামেলা করে, পারে না। সো আশা করি তোমাকে এইটা কনসেপ্ট মনে রাখতে হবে যে ক্যাটায়নের মোট চার্জ তুমি ক্যালকুলেট করবা, আর যদি ক্যালকুলেট করো এই 6 যে জিনিসগুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবা। আচ্ছা, বুঝতে পারছো একটু? জি ভাই। ঠিক আছে, দেখো। সো আমরা যারা আছি, গ্রাম পারমাণবিক ভর, এটা ঠাটা মুখস্থ থাকতে হবে, কোনো কথা হবে না এখানে। এখানে আমি যতগুলা লেখা দিছি এর বাইরে জীবনে প্রশ্ন আসবে না, আর এটা মুখস্থ থাকতে হবে। সো তুমি যদি চিন্তা করো যে কোশ্চেনের পাশে দেওয়া থাকবে, এত আদর তোমাকে করবে না। ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকবে না, যদি বেশি আদর করতে চায় পারমাণবিক ভরটা দিয়ে দেওয়া থাকবে, বাট তুমি যদি মুখস্থ রাখো কোনো জীবনে আটকাবে না। সো একটু কষ্ট করে মুখস্থ রাখবা। অ্যালুমিনিয়ামের জন্য 27, সোডিয়ামের জন্য 23, কপারের 63.5, সিলভারের হচ্ছে 107.8, ক্রোমিয়ামের 52, জিঙ্কের 65.5, আয়রনের কিন্তু 55.85। এটা একটু মনে রেখো।
ম্যাগনেসিয়ামের 24, নিকেলের হচ্ছে 58.7। এটা খুব ইম্পর্টেন্ট। সো দেখো এখন এত কিছুর মধ্যে যে জিনিসগুলা খুবই ভুল করে মানুষ, হাইড্রোজেনের তুল্য সংখ্যা, অক্সিজেনের তুল্য সংখ্যা, ক্রোমিয়ামের তুল্য সংখ্যা, আর এগুলা মোটামুটি পারে। আর এই যে এই তিনটা, এগুলা ভুল করে, এগুলো একটু মাথায় রাখবা, মোট চার্জ হিসাব করতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার এটাও একটু মনে রাখবা, পানিরটাও মনে রাখবা, পানিও ভুল করে, বুঝে না। আর এগুলার মধ্যে নিকেল খুব ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম ইম্পর্টেন্ট, মানে মোটামুটি যা লেখছি সবই ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে তুল্য সংখ্যার কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। এটা আমাদের কোথায় কাজে লাগবে? আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন যেখানে আছে সেখানে আমাদের এই তুল্য সংখ্যার কনসেপ্টটা কাজে লাগবে। দেখো এবার আমি যা পড়াবো এগুলো আসলে বই পাবা না, ইনফ্যাক্ট কোথাও ভালোভাবে পাবা না। আমি যা বলবো তোমার ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এগুলো খুব 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 বেশি ইম্পর্টেন্ট এবং খুব ক্লিয়ার কনসেপশন রাখতে হবে। যদি না রাখতে পারো, ম্যাথ করবা হয়তো হবেও, ফিল করতে পারবা না জীবনে। এখন দেখো কি বলি, দেখো আমরা বলছি এখানে টপিক 5, বিভিন্ন তড়িৎদ্বারের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণ। মানে কি? মানে এবার আমরা তড়িৎদ্বারগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে দিব, তাদের রেসপেক্টে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড কিংবা ক্যাথোডের প্রোডাক্টগুলো কেমন হবে সেটা আমরা খুঁজে বের করব। এবং এই টপিকের অ্যাপ্লিকেশন স্পেশালি আমরা কোথায় ইউজ করব? ফ্যারাডের সূত্রের ম্যাথগুলাতে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, সো দেখি কেস নাম্বার 1, যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার। মানে কি? যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার ইউজ করতে হবে। ওকে, দেখি তো লবণটা কি। লবণটা হচ্ছে জিঙ্ক সালফেট, তার যে ধাতু সেটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? আর যে তড়িৎদ্বারটা সেটা দেখলাম প্লাটিনাম। আচ্ছা, সো আমরা একটু দেখি তো যে এখানে যে জিনিসটা দেখলাম সেটা আসলে মিলে কিনা। যে ধাতুর লবণ মানে জিঙ্ক, জিঙ্ক দেখো কোথায় আছে, এই যে, তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে এই জায়গাটা আছে। আমরা কি বলছিলাম? যে ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা এভাবে বাড়ে, মানে বাম দিকে যারা থাকবে তাদের ক্ষেত্রে ধাতুর সক্রিয়তা বেশি থাকবে, আর এই পাশে যারা থাকবে তাদের ধাতুর সক্রিয়তা কম থাকবে। তাহলে ঠিক আছে, যে ধাতুর লবণ আমরা ইউজ করছি তার চেয়ে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার প্লাটিনাম আমরা ইউজ করছি, আর এটার সক্রিয়তা বেশি কেন? কারণ বামে আছে, এটা অনেক ডানে আছে, ঠিক আছে? তাহলে এই ধরো যখন কেস, তখন আসলে কি হয় অ্যাকচুয়ালি, এবার ফিল করে আসো। যে ধাতুর লবণ ইউজ করছি তার চেয়ে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার যদি হয়, এখানে অ্যাকচুয়ালি যে মেকানিজমটা হয় সেটা হচ্ছে আমাদের লবণ থেকে যে ক্যাটায়ন আছে Zn2+, সেটা হচ্ছে এই ক্যাথোডের দিকে ধাবিত হয়। এখানে পানির কথাটা যাদের মাথায় আসতেছে ভুলে যাও, পেঁচানোর দরকার নেই, যা বলি শুনো। পানিটা তোমরা বাসায় নিজেরা চিন্তা করলেই বুঝতে পারবা। সো দেখো এটা হচ্ছে লিকুইড, দুইটা আয়নই আছে। দেখো Zn2+ যেটা করে এখানে যায় এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন অ্যাকচুয়ালি প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই তড়িৎদ্বারে আসে। Zn2+ ব্যাটারির এই যে ইলেকট্রন, প্রথম যে ইলেকট্রনটা আসতেছে, প্রথম জোড়া, সেটা সে গ্রহণ করে। তার মানে আমরা বলতে পারতেছি Zn2+ আসলে প্রথমে ব্যাটারির ইলেকট্রন খায়। ব্যাটারির ইলেকট্রন যদি খায় তাহলে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়। ইলেকট্রনটা কার খাইছে? ব্যাটারির। আমি অ্যাকচুয়াল ঘটনা বর্ণনা করতেছি। ব্যাটারির যদি ইলেকট্রন খায় তাহলে ব্যাটারিতে অবশ্যই একটা ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়। ঘাটতি, ব্যাটারিতে যখন ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয় তখন সে ইলেকট্রন সার্চ করে, খুঁজে বেড়ায়। সো ব্যাটারি যখন দেখে তার ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়েছে, সে যেটা করে, এই যে অ্যানোড আছে, অ্যানোডের থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করে যে না,
আমার ইলেকট্রন লাগবে এবং আমি কার সাথে কানেক্টেড, আমি হচ্ছে এই প্লাটিনাম অ্যানোডের সাথে কানেক্টেড। এখান থেকে আমি ইলেকট্রন গ্রহণ করব, সে গ্রহণ করার চেষ্টা করে প্লাটিনাম থেকে, বাট ঘাটতি সৃষ্টিতে অবদান রাখতেছে কে? Zn2+ যাচ্ছে, ব্যাটারির ইলেকট্রন খাইতেছে, ব্যাটারি ইলেকট্রন খাইলে ব্যাটারিতে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হইতেছে, সে কষ্ট পাইতেছে, কষ্ট পাইলে সেখানে অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রন সার্চ করে। কিন্তু এই যে প্লাটিনামটা আছে, এটি কিন্তু খুব নিষ্ক্রিয় একটা তড়িৎদ্বার, খুব নিষ্ক্রিয় ধাতু। ব্যাটারি যখন এই প্লাটিনাম তড়িৎদ্বারের কাছে ইলেকট্রন চায়, এই প্লাটিনাম তড়িৎদ্বার খুবই নিষ্ক্রিয়, আমরা দেখছিলাম এখানে অবস্থান করে, তাহলে কি সে ইলেকট্রন দান করতে পারবে? ইলেকট্রন দান করতে চাইবে? জীবনেও চাবে না, কারণ প্লাটিনাম খুব নিষ্ক্রিয় ধাতু, সে ইলেকট্রন ত্যাগ করতেই চায় না। আমরা বলছিলাম ধাতুর সক্রিয়তা হচ্ছে যে এত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সো প্লাটিনামের কাছে এই ব্যাটারি গিয়ে যখন ইলেকট্রন সার্চ করে, প্লাটিনাম নিষ্ক্রিয় হওয়ার কারণে ইলেকট্রন দিতে পারে না। এখন প্লাটিনাম যখন ইলেকট্রন দিতে পারতেছে না, তাও তো ব্যাটারির ইলেকট্রন ঘাটতি পূরণ করতেই হবে। তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই যে লবণ আছে, লবণে যে অ্যানায়নটা আছে সালফেট, সেই অ্যানায়নটা এখানে লাফ দিয়ে ব্যাটারির এই ইলেকট্রন ঘাটতিটা পূরণ করার চেষ্টা করে। প্লাটিনাম নিজে পারে না। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? Zn2+ সে গিয়ে এখান থেকে ব্যাটারির আসা ইলেকট্রনটা খাইল, খাওয়ার পরে ব্যাটারিতে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হইল, সে প্লাটিনামের কাছে ইলেকট্রন সার্চ করলো, বাট প্লাটিনাম যেহেতু নিষ্ক্রিয়, সে ব্যাটারির ইলেকট্রন ঘাটতি পূরণ করতে পারলো না। তখন ব্যাটারিকে সাহায্য করার জন্য এই লবণ থেকে সালফেট আয়ন লাফ দিয়ে গিয়ে এই তড়িৎদ্বারে ইলেকট্রন ছাড়ে, এখানে জারণ ঘটায়। তারপরে সালফেট গিয়ে ইলেকট্রন ছাড়লো, এই ইলেকট্রনটা পরবর্তীতে এদিক দিয়ে পাস হইল, আবার দ্রবণ থেকে এখানে লবণ থেকে আর কি Zn2+ লাফ দিয়ে আরেকটা ইলেকট্রন খাইলো, আবার ঘাটতি, আবার সালফেট লাফ, আবার ইলেকট্রন ফ্লো, আবার Zn মুক্ত হওয়া, এভাবে কন্টিনিউয়াসলি জিনিসটা চলতে থাকবে। তাহলে কি ঘটনা দাঁড়াইলো? প্রথমে কি হয়? Zn2+ এখানে গিয়ে ইলেকট্রন খায়, ব্যাটারির ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়, ব্যাটারির ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য সে অ্যানোডে ইলেকট্রন সার্চ করে, নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম থাকার কারণে সে ইলেকট্রন দিতে পারে না, ইলেকট্রন ঘাটতিটা পূরণ করতে লবণ থেকে সালফেট আয়ন উঠে গিয়ে ইলেকট্রন ছাড়ে এবং ব্যাটারির ইলেকট্রন ঘাটতিটা পূরণ করে। এভাবে একে একে Zn2+ এখানে গিয়ে জমা হইতে থাকে ভর হিসেবে, এবং লবণ থেকে সালফেট আয়ন লাফ দিয়ে দিয়ে অ্যানোডে ইলেকট্রন ছাড়তে থাকে। এই ঘটনাটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই জিনিসটা কি বুঝতে পারছো যা বললাম? আওয়াজ দাও। জি ভাই। হ্যাঁ ভাইয়া। তাহলে এবার আসো, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি ঘটে? ক্যাথোড তো এইটা, এখানে গিয়ে তো Zn2+ ইলেকট্রন গ্রহণ করছিল। ক্যাথোডে Zn2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো ব্যাটারি থেকে আসা, সেই দুইটা ইলেকট্রন মানে Zn2+ গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে। আচ্ছা, অ্যানোডে কি হয়েছে আসলে? অ্যানোডে তো গেছে কে SO4 2-, তাহলে SO4 2- এখানে যাইতেছে, সো SO4 2- যাচ্ছে, তার দেখতেছি দুইটা ইলেকট্রন আছে, সে কি করবে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, অ্যানোডে জারণ হয় তাহলে অবশ্যই ছাড়বে, ইলেকট্রন ছেড়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং হচ্ছে অক্সিজেন গ্যাস প্রডিউস করবে। তাহলে সালফেট এখানে যাবে, গিয়ে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়লে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস প্রডিউস হবে। একটু দেখো, পরমাণু ঠিক আছে, 4টা অক্সিজেন 4টা অক্সিজেন, 2 আর 2 4, আর সালফার সালফার। ওকে, তাহলে কি ঘটনাটা ঘটলো আসলে? আমরা দেখব এভাবে যদি কানেকশনটা দেই, তাহলে এখানে সালফেট গিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস প্রডিউস করবে এবং এই অ্যানোড তড়িৎদ্বারের পাশ দিয়ে বুদবুদ আকারে উড়তে শুরু করবে, এবং এই দিক দিয়ে জিঙ্ক গিয়ে জমা হতে হতে জিঙ্কের এখানে ভর বৃদ্ধি হবে এবং ক্যাথোডে আস্তে আস্তে ভর কিন্তু বাড়তে থাকবে, কারণ জিঙ্ক এখানে গিয়ে জমা হয়ে হয়ে ক্যাথোডের ভর বাড়াইতেছে। আচ্ছা, সো এই জিনিসটা কি বুঝতে পারছি ঘটনাটা? আওয়াজ
জি ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো সিদ্ধান্ত। তাহলে আমরা কিছু সিদ্ধান্তে আসি, চলো। ঠিক আছে। সিদ্ধান্ত হচ্ছে, আচ্ছা, সিদ্ধান্ত হচ্ছে ক্যাথোডের ভর বাড়তেছে, তাই না? কারণ Zn2 প্লাস এখানে গিয়ে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে এখানে জমা হইতেছে, তাহলে ক্যাথোডের ভর তো ডেফিনেটলি বাড়বে, এটা সিদ্ধান্ত একটা। ওকে, ক্যাথোডের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমরা জানি, ওকে বুঝলাম। বাট অ্যানোডের ক্ষেত্রে কি হইতেছে? এটা কেন অ্যানোড? কারণ ইলেকট্রন ছাড়তেছে। অ্যানোডের ক্ষেত্রে গ্যাস প্রডিউস হইতেছে, এরা তো আসলে বুদবুদ আকার এদিক দিয়ে উড়ে চলে যাবে, তাহলে কি অ্যানোডের ভর জীবনে বাড়বে? বাড়বে না। তাহলে আমরা বলতে পারি অ্যানোডের ভর অপরিবর্তিত থাকবে। কেন? কারণ দেখো সালফেট গিয়ে ইলেকট্রন ছাড়তেছে, ছেড়ে গ্যাস তৈরি করতেছে, এই গ্যাসগুলা ভর না বাড়ায় বুদবুদ আকারে আশপাশ দিয়ে উড়ে চলে যেতেছে, অ্যানোডের ভর কিন্তু বাড়তেছে না। তাহলে এই দুইটা সিদ্ধান্ত বুঝলাম, খুবই ভাইটাল জিনিসপত্র পড়াইতেছি কিন্তু। 3 নাম্বার পয়েন্ট। এখন একটু চিন্তা করো তো, যে ক্রমাগত Zn2 প্লাস যদি লাফ দিয়ে এই জায়গাটায় গিয়ে জমা হয় এই লবণ থেকে, তাহলে Zn2 প্লাসের ঘনমাত্রা কি হবে বলতো? Zn2 প্লাসের ঘনমাত্রা হ্রাস পাবে। কোথায়? পাত্রে। কারণ Zn2 প্লাস ক্রমাগত পাত্র থেকে লাফ দিয়ে দিয়ে এই জায়গাটায় জমা হচ্ছে, তাহলে পাত্রের টোটাল Zn2 প্লাসের ঘনমাত্রা অবশ্যই কমতেছে, আর অবশ্যই যদি কমে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে Zn2 প্লাসের ঘনমাত্রা হ্রাস পাবে। আবার সালফেট আয়ন যেহেতু লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, কিভাবে সালফেট আয়নের ঘনমাত্রাও হ্রাস পাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। বাট ফ্যারাডে সূত্রের অ্যাপ্লিকেশনে আমরা আসলে ক্যাটায়ন নিয়ে কাজ করি, এ কারণে এইটাই স্পেসিফিক ভাবে লিখলাম। সো Zn2 প্লাসের ঘনমাত্রা যদি হ্রাস পায়, আলটিমেটলি এই যে লবণটা আছে, বা আমি যদি দ্রবণও নিই, দ্রবণ নিলেও আসলে এখানে দ্রবণের ঘনমাত্রাটা হ্রাস পাবে, কারণ Zn2 প্লাস লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। এই লাইনটা কি বুঝছো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন। এবার আসো 4 নম্বর পয়েন্ট। ভাইয়া একটু একবার আবার ওই আবার Zn2 প্লাস এর ঘনমাত্রা। Zn2 প্লাস বরাবর বারবার কি ক্যাথোডে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে লাফ দিয়ে দিয়ে যদি যাইতে থাকে, কোথা থেকে যাইতেছে ভাইয়া? এই পাত্র থেকে যাচ্ছে না? তাহলে ক্রমাগত যদি পাত্র থেকে গিয়ে গিয়ে ধাতু হিসেবে জমা হয়, পাত্রে কি Zn2 প্লাসের অস্তিত্ব কমে যাবে না? জি ভাইয়া। তাহলে অস্তিত্ব যদি কমে, তাহলে পাত্রে কি Zn2 প্লাসের ঘনমাত্রা হ্রাস পাবে না? জি ভাইয়া। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন। কখন কোষটি বন্ধ হয়ে যাবে? এটা একটু চিন্তা করো, খুব ভাইটাল জিনিস। যদি ইলেকট্রন সাপ্লাই অফ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। সো ইলেকট্রন সাপ্লাই অফ হবে কখন? চিন্তা করে দেখো, যদি Zn2 প্লাস মানে টোটাল কোষটার মধ্যে এই ধরনের চলমান অবস্থা কখন বন্ধ হবে? যদি পাত্রের মধ্যে আর Zn2 প্লাস অবশিষ্ট না থাকে, তাহলে কেউ লাফ দিয়ে এখানে যাইতেও পারতেছে না। যদি যাইতে না পারে, তাহলে কেউ গিয়ে ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য এখানে ইলেকট্রন ছাড়বেও না। আর যদি না ছাড়ে, তার মানে কোষটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। তার মানে এই কোষটা ঠিক তখনই বন্ধ হবে যখন পাত্রে এই Zn2 প্লাসের ঘনমাত্রা একেবারে নাই হয়ে যাবে। একেবারে যদি নাই হয়ে যায়, তাহলে চিন্তা করো, কেউ এসে তো ব্যাটারির ইলেকট্রনটা গ্রহণ করবেই না। Zn2 প্লাস যদি পাত্রে নাই থাকে, শেষ হয়ে যায়, তাহলে কেউ এসে তো ব্যাটারির ইলেকট্রনটা গ্রহণ করবেই না। আর যদি ব্যাটারির ইলেকট্রন গ্রহণ না করে, সালফেট তো কখনোই লাফ দিয়ে এখানে ইলেকট্রন ছাড়তেই যাবে না, কারণ ঘাটতিই নাই। তাহলে কি কোষটা আর চলবে? কোষ সিস্টেমের ব্যবস্থাটা কি আর চলবে? চলবে না। সো দেখো, এই তড়িৎদ্বারটা মানে এই তড়িৎ বিশ্লেষণ কোষটা ঠিক তখনই বন্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে, যখন পাত্রে Zn2 প্লাসের অস্তিত্ব একেবারেই থাকবে না। তার মানে আমরা বলতে পারি কোষটা কখন বন্ধ হবে? যখন Zn2 প্লাসের ঘনমাত্রা শেষ হয়ে যাবে পাত্রে। শেষ হইলেই Zn2 প্লাস এখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে না,
গ্রহণ না করলে এই ঘাটতিও সৃষ্টি হবে না। আর ঘাটতি যদি সৃষ্টি না হয় তাহলে সালফেট গিয়ে যে ইলেকট্রন ফ্লোটা করতেছিল এখানে ক্রমাগত, সেই ইলেকট্রন ফ্লোটাও আর থাকবে না। সো টোটাল কোষ ব্যবস্থাটাই তখন অচল হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে দেখো কেস নাম্বার 1, আগেই বলতেছি জটিল জিনিসপত্র কিন্তু ঠান্ডা মাথায় বুঝবা। কেস নাম্বার 1-এ যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার যদি আমরা ইউজ করি, যেমন এই কেসে মানে লবণের ধাতুটা বেশি সক্রিয় আর তড়িৎদ্বারটা কম সক্রিয়, এই কেসে এই সিদ্ধান্তগুলায় আমরা উপনীত হইতে পারি। ক্যাথোডের ভর বাড়বে কারণ Zn2+ এখানে গিয়ে গিয়ে জমা হইতে থাকবে, ভর বাড়াবে। অ্যানোডের ভর অপরিবর্তিত থাকবে কারণ সালফেট গিয়ে গিয়ে এখানে অ্যানোডের মধ্যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস আশপাশ দিয়ে বুদবুদ আকারে উড়াই দিবে। সো অ্যানোডের ভর বাড়তে পারবে না, অপরিবর্তিত থাকবে। Zn2+ এর ঘনমাত্রা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? ক্রমাগত দ্রবণ থেকে উঠে উঠে Zn2+ যাবে, ঘনমাত্রা হ্রাস পাবে। কখন কোষটি বন্ধ হবে? যখন Zn2+ আর যাইতে পারবে না, পাত্রে Zn2+ এর ঘনমাত্রা একদম শেষ হয়ে যাবে, তখন টোটাল কোষটাই অচল হয়ে যাবে, কারণ সালফেট গিয়ে ইলেকট্রনের ফ্লোটা আর রাখতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসো 2 নাম্বারকে। লবণটা আসলে জিঙ্ক ধাতুর। আচ্ছা, যে ধাতুর লবণটা আছে সে ধাতুরই তড়িৎদ্বার আমরা ইউজ করছি, মানে জিঙ্কের লবণ মানে জিঙ্ক সালফেট এবং তারই তড়িৎদ্বার দেখো জিঙ্ক। এই যদি কেস হয়, যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার, এই যদি কেস হয় তাহলে কি ঘটনাটা ঘটে সেটা একটু বর্ণনা করার চেষ্টা করি। আসো, আগের মতো ঘটনা কিন্তু সেম। আমরা নর্মালি কি বলি? প্লাস যায় মাইনাসের কাছে, মাইনাস যায় প্লাসের কাছে। খুব সিম্পলি বলে দিই, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টকে বোঝানোর জন্য এটাই বলতে হবে, নাহলে এত কিছু বললে ওরা বুঝবে না। বাট আমি কিন্তু এখানে জিনিসগুলো এক্সপ্লেইন করতেছি যে অ্যাকচুয়াল ঘটনাটা আসলে কি ঘটে, বিকজ তোমাকে আসলে ম্যাথ ফিল করতে হবে, শুধু পারলেই চলবে না। আচ্ছা দেখো, তাহলে এবার Zn2+ আসলো, সে কি করবে? এখানে যাবে, এখানে গিয়ে ব্যাটারি থেকে আসা ইলেকট্রনটা গ্রহণ করবে। তাহলে গ্রহণ করলে কি হবে? এখানে ধাতু হিসেবে জমা হবে, ধাতু হিসেবে জমা হইল। আচ্ছা, তাহলে Zn2+ আসলে কি করলো? এই ব্যাটারির ইলেকট্রনটা খাইলো, এখানে যেমনটা ঘটছিল। তাহলে ব্যাটারির ইলেকট্রন যদি খায়, আবার ঘাটতি, আবার ঘাটতি যদি সৃষ্টি হয়, এই ব্যাটারি আবার ইলেকট্রন সার্চ করবে এই অ্যানোডের কাছে। এই অ্যানোডের কাছে যদি এবার ইলেকট্রন সার্চ করে, এবার অ্যানোড হিসেবে আমরা ইউজ করছি জিঙ্ক। আমরা কিন্তু জানি যে জিঙ্ক সক্রিয়। জিঙ্ক কিন্তু এবার ব্যাটারির এই ইলেকট্রন ঘাটতি পূরণের সামর্থ্য রাখে। ব্যাটারি এসে এখানে ইলেকট্রন সার্চ করতেছে এই তড়িৎদ্বারে, জিঙ্ক নিজেই সক্রিয়, সে প্লাটিনামের মতো এতটা নিষ্ক্রিয় না, এ কারণে সে কি এবার ব্যাটারির ইলেকট্রন ঘাটতি পূরণের সামর্থ্য রাখে। তাহলে এবার ইলেকট্রন সাপ্লাই দিবে কে? জিঙ্ক। জিঙ্ক যদি এবার ইলেকট্রন সাপ্লাই দেওয়ার চেষ্টা করে, তাহলে কি হবে? Zn2+ হিসেবে সে পাত্রে লাফ দিয়ে চলে আসলেই কেবল 2টা ইলেকট্রন ছেড়ে আসতে পারবে। আর 2টা ইলেকট্রন যদি ছেড়ে আসতে পারে, তাহলে এই ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো করবে এবং ব্যাটারির ঘাটতি পূরণ করবে, এবং এই ফ্লোটা এভাবে চলতে থাকবে। এখন একটু খেয়াল করো, তোমাদের মনে যাদের প্রশ্ন জাগতেছে যে ভাইয়া সালফেট তাহলে কি এখানে কাজ করবে না? সালফেট না, কোনো কাজ করবে না এখানে। কারণ কি? কারণ এবার তড়িৎদ্বারই সক্রিয়, সে নিজেই ইলেকট্রন ঘাটতিটা পূরণের সামর্থ্য রাখে। সো ব্যাটারি আগে কি করে? ব্যাটারি আগে হচ্ছে তড়িৎদ্বারের কাছে সার্চ করে। তড়িৎদ্বার যদি দিতে পারে তাহলে দিবে, আর যদি না পারে সেই ক্ষেত্রে এখানে সালফেট উঠে গিয়ে লাফ দিয়ে ঘাটতি পূরণ করছিল এনি হাউ। তাহলে এই ক্ষেত্রে যেটা হইতেছে, ঘাটতি পূরণ করার দরকার, Zn2+ আয়ন হিসেবে পাত্রে চলে আসবে
এবং যখন সে আয়ন হিসেবে আসতেছে সে দুইটা ইলেকট্রন এই তড়িৎদ্বারে অবশ্যই ছেড়ে দিচ্ছে, যে ইলেকট্রনের দিক দিয়ে সাপ্লাই হইতেছে ক্রমাগত এইখান থেকে Zn2+ লাভ দিতেছে, এখান থেকে একটা করে Zn2+ কমতেছে, মানে Zn2+ আসতেছে পাত্রে, একটা লাভ দিচ্ছে এখান থেকে একটা পাত্রে লাভ দিচ্ছে, একটা এখান থেকে ধাতু হিসেবে জমা হইতেছে, একটা আয়ন হিসেবে পাত্রে আসতেছে, একটা এখানে ধাতু হিসেবে জমা হইতেছে, আরেকটা আয়ন হিসেবে এখান থেকে আসতেছে। তাহলে একটু চিন্তা করো তো ভাইয়া, পাত্রে Zn2+ এর ঘনমাত্রা এবার কি কমা সম্ভব? একটা যাচ্ছে লাভ দিয়ে, আরেকটা লাভ দিয়ে আসতেছে, ঘাটতি পূরণ করতেছে, একটা যাচ্ছে লাভ দিয়ে, আরেকটা লাভ দিয়ে আসতেছে। পাত্রে Zn2+ এর ঘনমাত্রা এই কেসে কি কমা সম্ভব? সমান না থাকবে। ভাইয়া, কমা সম্ভব না, কারণ সমান থাকবে। কেন সমান থাকবে? এই যে ঘাটতিটা সে লাভ দিয়ে সৃষ্টি করতেছিল, ওই ঘাটতি পূরণের জন্যই আরেকটা Zn2+ এখানে লাভ দিয়ে আসতেছে। সো আলটিমেটলি ঘনমাত্রা পাত্রে সমান থাকবে। আচ্ছা, সো এখন আসো রিঅ্যাকশনগুলো দেখি। ক্যাথোডে কি হবে? Zn2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, জিঙ্ক ধাতু হিসেবে জমা হবে। অ্যানোডে কি হবে? ঠিক আছে, জিঙ্ক ধাতু ছিল, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, জারণ ঘটাবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হিসেবে পাত্রে চলে আসবে। তার মানে অ্যানোড এবং ক্যাথোডের রিঅ্যাকশনগুলা জাস্ট রিভার্স। দেখছো? পার্টিসিপেশন আসলে করছে জিঙ্ক এবং Zn2+, বাট এখানে দেখো এই কেসটাতে এখানে Zn2+ আর এখানে SO4 2- ব্যবহৃত হয়েছে। আচ্ছা, সো এবার আসো সিদ্ধান্তে। ক্যাথোডের বলো কি হবে, একজন একজন করে বলবা, বলো। ভর বাড়বে। ভেরি গুড। আরেকজন বলো। অ্যানোডের কি হবে? একটু চিন্তা করো তো ওটা ভাই। চেঞ্জ হবে, অ্যানোড, অ্যানোড এদিকে তাকাও। ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে। ভেরি গুড। দেখো ক্রমাগত Zn2+ যদি লাভ দিয়ে দিয়ে দ্রবণে চলে আসতে থাকে, তাহলে এই অ্যানোড কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হবে। তার মানে আমরা বলতে পারি যে এই কেসে অ্যানোডের ভর অপরিবর্তিত থাকলেও এই কেসে যেহেতু Zn2+ লাভ দিয়ে দিয়ে আসতেছে, তার মানে এই অ্যানোড আসলে ভাঙতেছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার মানে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। এবং একটা কথা বলে দিই, এখানে ঠিক যতটুকু ভর বাড়বে এখানে ভর ঠিক ততটুকুই কমবে, এদের মধ্যে একটা ফ্লুয়েন্সি থাকবে। ওকে, কারণ ঘনমাত্রা কিন্তু সমান রাখবে বা রাখার চেষ্টা করবে, কারণ সিস্টেম স্টেবিলিটি চায়, স্থায়িত্ব চায়, সাম্যাবস্থা চায়। ওকে, সো দেখো Zn2+ এর ঘনমাত্রা এখানে বলছিলাম হ্রাস পাবে। Zn2+ এর ঘনমাত্রা কি হবে এখানে বলো? নিউট্রাল থাকবে ভাইয়া, হ্যাঁ, সমান ঘনমাত্রা থাকবে। অপরিবর্তিত থাকবে। 4 নাম্বার পয়েন্ট, এটা কে বলতে পারো দেখি তো? কোষ্ঠী কখন বন্ধ জিঙ্ক হবে? ক্ষয় ক্ষয় যখন হয়ে যাবে সেই সময়। ভেরি আর গুড, ভেরি গুড, খুব খুশি হয়েছি। দেখো কোষ্ঠী কখন বন্ধ হবে? যখন এই যে অ্যানোড আছে এটা যখন ক্ষয় হয়ে একেবারে নাই হয়ে যাবে, তখন কিন্তু এই ফ্লোটা আর চলবে না। আর ফ্লো যদি কোনো এক সাইড থেকে বন্ধ হয়ে যায়, তাইলে কিন্তু আর কোষটা চলতে পারবে না, অচল হয়ে যাবে। তার মানে কোষটি বন্ধ হবে এই কেসে যখন অ্যানোড সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট খুব ভালোভাবে মাথায় ঢুকছে। ঢুকছে? জি ভাইয়া। এবার লাস্ট কেস, এবং এটা ইম্পর্টেন্ট না, এই দুইটাই ইম্পর্টেন্ট, তা আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা কি কি দেখলাম, যে ধাতুর লবণ তার চেয়ে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার। দ্বিতীয় কেসে দেখলাম যে ধাতুর লবণ সে ধাতুরই তড়িৎদ্বার, মানে দুইটাই জিঙ্ক। এবার একটা কেস বাকি আছে, যে ধাতুর লবণ তার থেকে অধিক সক্রিয় ধাতুর তড়িৎদ্বার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি জিনিসটা কিরকম। লবণ হচ্ছে জিঙ্কের, তড়িৎদ্বার হচ্ছে সোডিয়ামের। ভালো কথা, একটু ঘটনাটা দেখে আসি তো কি হলো। কে কই আছে? এই যে জিঙ্ক, এই যে সোডিয়াম। আমরা বলছিলাম যে পিছনে থাকবে তার সক্রিয়তা কম, যে উপরে থাকবে এই পাশে বামে থাকবে তার সক্রিয়তা বেশি। তাহলে জিঙ্কের সক্রিয়তা কম, সোডিয়ামের সক্রিয়তা বেশি। তাহলে কি করলাম, যে ধাতুর লবণ মানে জিঙ্কের লবণ তার থেকে অধিক সক্রিয় ধাতু সোডিয়ামের তড়িৎদ্বার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখি তো এখানে ঘটনাটা কি। Zn2+ এখানেও স্বভাবতই যাবে, ও খালি খাই খাই করে, খাইতে চায়। তাহলে সে গিয়ে ইলেকট্রন খাইতে চাবে। সে যখন গিয়ে ইলেকট্রন খাবে তখন এই ব্যাটারিতে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। ঘাটতি সৃষ্টি হলে সে এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন টান দিবে। এবং চিন্তা করো, এবার তড়িৎদ্বারটা এত সক্রিয়, ব্যাটারি যখন এখান থেকে টান দিবে সাথে সাথে এই সোডিয়ামটা গলে এদিক দিয়ে পড়ে যাবে। কেন হবে? কারণ সোডিয়াম সে এত দ্রুত ইলেকট্রন ছাড়বে যে সে Na+ আয়ন হিসেবে পাত্রে লাফ দিয়ে চলে আসতে থাকবে। খুব দ্রুত ঘটবে ঘটনাটা। যখন Zn2+ এখানে গেল, একটা ইলেকট্রন খাইলো, ব্যাটারিতে ঘাটতি সৃষ্টি হইল, ব্যাটারি এই তড়িৎদ্বারে টান দিল এবং সোডিয়াম অনেক সক্রিয়, সে ওই ঘাটতি পূরণের জন্য দ্রুত সমস্ত ইলেকট্রন ছেড়ে দিবে এবং সাথে সাথে সে Na+ আয়ন হিসেবে এই পাত্রের মধ্যে গলিত হয়ে যাবে, এই পাত্রের মধ্যে চলে আসবে। আর যদি চলে আসে দেখা যাবে নিমেষের মধ্যে, এটা জাস্ট কয়েক সেকেন্ড, 5-6 সেকেন্ডের মতো হয় আর কি। সো নিমেষের মধ্যে এই তড়িৎদ্বারটা গলে পড়ে যাবে। আর গলে যদি পড়ে যায়, চিন্তা করো 5-6 সেকেন্ড যদি চলে, তাহলে তো তড়িৎদ্বারের আর মানে এই তড়িৎ বিশ্লেষণ কোষের আর অস্তিত্বই থাকলো না, কাজই হইল না। হ্যাঁ, সো এই ধরনের সেগমেন্টে বা এই ধরনের অ্যাডজাস্টমেন্টে কখনোই তড়িৎ বিশ্লেষণ কোষটা তৈরি করা হয় না। কারণ এখানে আমাদের যে মূল উদ্দেশ্যটা হচ্ছে কারেন্ট ফ্লোটা কন্টিনিউয়াস রাখা এবং ক্যাথোড এবং অ্যানোডে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি করা। বাট এই কেসে যেটা হয়, যখন তুমি যে ধাতুর লবণ তার চেয়ে অধিক সক্রিয় ধাতুর তড়িৎদ্বার ইউজ করো, খুব সামান্য সময়ের মধ্যে Na+ আয়ন হিসেবে এই পাত্রে চলে আসে এবং সোডিয়াম যে ধাতু বা তড়িৎদ্বারটা আছে সেটা গলে পড়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আসলে অ্যানোড ক্যাথোডের রিয়েকশন বলতে গেলে হয় না, কারণ অত সেকেন্ডের জিনিসটা আসলে লেখার কোনো প্রয়োজন নেই। সো অ্যানোড ক্যাথোডের রিয়েকশন আসলে লিখবো না। এবার আসো সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হচ্ছে অ্যানোড গলে যাবে, মানে সোডিয়ামটা গলে পড়ে যাবে এবং কোষটা নিমেষেই চোখের পলকেই অচল হয়ে যাবে। শেষ। এই কেস দিয়ে আমাদের কোনো প্রশ্ন আসবে না, টেনশন নাই, জাস্ট আমি বলে দিলাম। এবং এই কেস বা এই ধরনের অ্যাডজাস্টমেন্টে কখনোই তড়িৎ বিশ্লেষণ কোষ তৈরি করা হয় না, এই দুইটার অ্যাডজাস্টমেন্টেই তৈরি করা হয়। এবার হচ্ছে 6 নাম্বার টপিক। সো 6 নাম্বার টপিক এবং শেষ টপিক, এবং এই টপিকটা হচ্ছে সবচেয়ে বড় টপিক, এবং এখানে আমরা ধুমায় ম্যাথ করব। এতক্ষণ যা পেঁচালাচাল পারলাম তার রেসপেক্টে ম্যাথ করব। দেখি তো আমরা এদের এই জিনিসগুলো হয়েছে কিনা। কোষ পরিচিতি, প্রথমে ওই যে ছক আকারে ব্রিফ দিছিলাম, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। টপিক 2, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং এর মূলনীতি। মানে কি, যে ওই যে অ্যানোড ক্যাথোডে কে যাবে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে কি হবে, মার্কিউরি তড়িৎদ্বার ব্যবহার করলে কি হবে, ওই সমস্ত বিষয় আসে দেখছি। টপিক 3, ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে পেঁচাল পারছি, দ্বিতীয় সূত্রের নিয়ে পেঁচাল পারছি, যে সূত্রটা দেখাইছি, ঠিক আছে। টপিক 4, তুল্য সংখ্যার কনসেপ্ট গিলাই দিছি, ঠিক আছে, বুঝছি। টপিক 5, বিভিন্ন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ, একটু আগে দেখলাম, ঠিক আছে, বুঝছি, এটাও শেষ। টপিক 6, ম্যাথ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এইটা নিয়ে ম্যাথ, এইটা নিয়ে ম্যাথ, প্রলেপ সমাচার নিয়ে ম্যাথ, সিরিজ কানেকশন নিয়ে ম্যাথ, প্যারালাল কানেকশন নিয়ে ম্যাথ, অজস্র ম্যাথ।
ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? টপিক 6। তো এই টপিকে আমি হচ্ছে ম্যাথ করাবো। সো ম্যাথ করানোর আগে একটা জিনিস দেখো, কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখছি। সো টপিক 6 এর আন্ডারে আমরা হচ্ছে টাইপ 1 দেখব, এবং আমাদের এই টাইপ 1 এ আসে হচ্ছে কিউ সমান সমান এনইএফ, এই সূত্রটা, এই সূত্রে ম্যাথগুলা দেখব। এই সূত্রে ম্যাথ দেখার আগে কিছু কথা এখানে বলছি, দেখো জাস্ট মাথায় ঢুকায় রাখো, বেশি চিন্তা করার দরকার নেই, চিন্তা করলে পাগল হয়ে যাবে। ধাতুর ইনফো থাকলে, মানে ইনফরমেশন থাকলে ধাতুর তুল্য সংখ্যা বসাবো যৌগ অনুযায়ী। জাস্ট মাথায় নাও, আমরা অ্যাপ্লিকেশন দেখাবো ম্যাথে। ধাতুর ইনফো থাকলে ধাতুর তুল্য সংখ্যা বসাবো যৌগ অনুযায়ী, মানে সেখানে যৌগের একটা কন্ট্রিবিউশন থাকবে। খালি মুখস্থ বললেই হবে না, যৌগ দেখে সেখানে তুল্য সংখ্যাটা ওই ধাতুর ক্ষেত্রে কত হইতে পারে সেটা বের করতে হবে। জাস্ট এটা মাথায় নিয়ে রাখো। আর যৌগের ইনফরমেশন থাকলে যৌগের তুল্য সংখ্যা বসাবো আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা অনুযায়ী। এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখি, জীবন সুন্দর বা সহজ হয়ে যাবে। ধাতুর ইনফো থাকলে ধাতুর তুল্য সংখ্যা বসাবো যৌগ অনুযায়ী, যৌগের ইনফো থাকলে যৌগের তুল্য সংখ্যা বসাবো আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা অনুযায়ী। ঠিক আছে, এই দুইটা জাস্ট মাথায় রাখো। এখানে বলছি যে কোনো পদার্থের 1 মোল সঞ্চিত করতে তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন। কোনো পদার্থের 1 মোল সঞ্চিত করতে তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন। কিছু বুঝলাম না, আসো বুঝাই। এখানে দেখো তো, কপার 2+, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। আচ্ছা, এখানে এই কপারের তুল্য সংখ্যা জানি কত দেখে আসছি? 2 না? দেখো তো, এই যে 2, এটাই কিন্তু সেই কপারের তুল্য সংখ্যা। আচ্ছা, সো কপারের তুল্য সংখ্যা আমরা দেখছিলাম যোজনী, মানে হচ্ছে কপারের তুল্য সংখ্যা ক্যালকুলেটের ক্ষেত্রে আমরা বলছিলাম তার যোজনী ভূমিকা পালন করবে। এই যে এখানে দেখছিলাম, এই যে ধাতুর ক্ষেত্রে তার যোজনী। তার মানে দেখো, এই যে 2 এখানে লেখা হয়েছে, যদি সংখ্যার কথা চিন্তা করো, এটাই আমাদের তুল্য সংখ্যা, অথবা এটাই আমাদের যোজনী। কথা কি ঠিক আছে? এই 2 সংখ্যাটা? আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে 2 মোল ইলেকট্রন, এখানে আমরা একটা কথা বলছি, কোন পদার্থের 1 মোল সঞ্চিত হতে, এখানে কপারের 1 মোল সঞ্চিত হয়েছে, কোন পদার্থের 1 মোল সঞ্চিত করতে তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন। আচ্ছা, তাহলে তুল্য সংখ্যা যদি 2 হয়, তার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন, মানে 2 ফ্যারাডে প্রয়োজন। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, এই যে 2 ফ্যারাডে 2 মোল ইলেকট্রনের ইকুইভ্যালেন্ট এটা বলতে পারি। তুমি এটা জাস্ট মনে রাখো যে 2 ফ্যারাডে ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল ইলেকট্রন। এখানে 2 মোল ইলেকট্রনের সাপ্লাই মানে কি? 2 ফ্যারাডে চার্জ, আর 2 ফ্যারাডে চার্জ দিয়ে আসলে আমরা 1 মোল কপার এখানে জমা করতে পারি। সো দেখো, এখানে অ্যালুমিনিয়াম 3+, 3 মোল ইলেকট্রন। তাহলে কোন পদার্থের 1 মোল জমা করতে তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন। তার মানে এখানে কত ফ্যারাডে প্রয়োজন হবে 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে? তুল্য সংখ্যা কত? 1 মোল অ্যালুমিনিয়াম জমা করার জন্য 3। তাহলে তুল্য সংখ্যা সমান পরিমাণ ফ্যারাডে নাকি প্রয়োজন, তার মানে কি 3 ফ্যারাডে প্রয়োজন। কাহিনী বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে দেখো, 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে 3 ফ্যারাডে চার্জ লাগতেছে, 1 মোল কপার ধাতু জমা করতে 2 ফ্যারাডে চার্জ লাগতেছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইটারই ভাইস ভার্সা আসলে, যাই হোক, সো ম্যাগনেসিয়াম 2+, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়।
কোন পদার্থের 1 মোল সঞ্চিত করতে তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে প্রয়োজন। ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? 2। তার সমান পরিমাণ ফ্যারাডে মানে হচ্ছে 2 ফ্যারাডে। তাহলে ম্যাগনেসিয়ামের 1 মোল জমা করতে কত ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। সো এভাবে আসলে আমরা চার্জের রেসপেক্টেও জিনিসটা বলতে পারি। আমরা বলতে পারি যে কপারের 1 মোল জমা করতে যেমন 2 মোল ইলেকট্রন সাপ্লাই দিতে হয়, ঠিক একইভাবে 2 ফ্যারাডে চার্জ সাপ্লাই দিতে হয়, একই কথা। এভাবে আমরা বলতে পারি তারা ইকুইভ্যালেন্ট। এবার আসো, কিউ সমান সমান এনইএফ, এই সূত্রের মধ্যে এন এর পরিচয় জানি মোল সংখ্যা, এফ এর পরিচয় জানি চার্জের একক, এবং আমরা যদি কুলম্বে ভেঙে দেই তাহলে 96500 কুলম্ব। আর ই এর পরিচয় হচ্ছে তুল্য সংখ্যা, বা স্পেসিফিক ভাবে যদি আমরা বলি আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আর এই তুল্য সংখ্যা ধাতুর ক্ষেত্রে যোজনীর সমান হয়। সো আমি জাস্ট একটু রিভিউ দিলাম কারণ এখানে লাগবে। এবার আসো এই প্রশ্নে, এখানে সবাই ভুল করে। প্রশ্নে কি বলছে? অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 10 মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে কত কুলম্ব চার্জ লাগে? মানে আমাদের কিউ এর একক কিন্তু দুইটা, একটা ফ্যারাডে আর একটা হচ্ছে কুলম্ব। সো আমাদের বলছে কত কুলম্ব চার্জ লাগে, এটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে ফ্যারাডেকে ভেঙে দিব, তা তো বুঝলাম। কিন্তু ঘটনাটা কি আসলে? অ্যালুমিনিয়াম সালফেট ছিল মনে করো একটা তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে, বলছে যে 10 মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা করবে। সো বুঝতেই পারতেছো ক্যাথোডে জমা হবে, চিত্র আর রাখলাম না। কত কুলম্ব চার্জের প্রয়োজন? ঠিক আছে, সো চার্জ যেহেতু বলছে আমরা সূত্র ইউজ করব কিউ সমান সমান এনইএফ, আগেই বলছি চার্জের মান জানতে চাইলে আসলে আমরা এই সূত্রটা ইউজ করব। কিউ মোল সংখ্যা। এখন আমাদের কি বলছে? 10 মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে বলছে। তাহলে মোল সংখ্যার জায়গায় আমরা বসাইতে পারি, যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে বলছে, সো মোল সংখ্যার জায়গায় আমরা বসাইলাম হচ্ছে 10। বলছে 10 মোল অ্যালুমিনিয়াম ধাতু, খুব ভালো কথা, ইনটু এফ, এখানে একটু ফাঁকা রাখছি, এখানে হচ্ছে এফ। আমাকে কি বলছে? কুলম্ব ইউনিটে চার্জ বের করতে। তার মানে এফ কে আর এফ রাখবো না, এটাকে 96500 তে ভেঙে দিব, তাতে করে আমরা কুলম্বে মান পেয়ে যাব। এখন আমাদের প্রশ্ন তোমাদের কাছে যে এই ই এর ভ্যালু কত বসাবো বলো? 6 আর কেউ? 6 বুঝলাম, আর কেউ? আচ্ছা, আর কেউ কিচ্ছু বলে না? আচ্ছা, এখানে একটা কথা বলছিলাম, এখানে আমরা একটা কথা বলছিলাম, কি বলছিলাম? যার ভর বসাবো তার মোলার ভর নিচে বসাবো, তার তুল্য সংখ্যা আমরা এখানে বসাবো। তাহলে এই W/m থেকেই তো n পাই। তার মানে আমরা এইটাও বলতে পারি যে যার মোল সংখ্যা এখানে বসাবো তারই তুল্য সংখ্যা এখানে বসাবো। এটা কি বলতে পারি? আমরা কি বলতেছিলাম? যার ভর উপরে বসাবো তার মোলার ভর নিচে বসাবো, এবং যার ভর উপরে বসাবো তার তুল্য সংখ্যাটাই আমরা এখানে বসাবো। তাহলে W/m কে ক্যালকুলেট করলেই তো n পাই। তাহলে তো এটাও বলতে পারি যে যার মোল সংখ্যা এখানে বসাবো তারই তুল্য সংখ্যা এখানে বসাইতে হবে। ওকে, এটা তো বলতেই পারি। তাহলে একটু দেখো তো ভাইয়া, এখানে এই যে 10, এটা কি অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা নাকি অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা? অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, এই 10 মোল আসলে কার পরিমাণ, কার মোল সংখ্যা? অ্যালুমিনিয়ামের। তো আমরা একটা কথা বলছি এখানে, একটু আগে বলছি, যার এন তার ই বসাবো, যার এন তার ই বসাবো। তাহলে এখানে যদি আমরা অ্যালুমিনিয়ামের জন্য 10 বসাই, তাহলে তুল্য সংখ্যাও আসলে অ্যালুমিনিয়ামের জন্যই বসাইতে হবে। এটা মাথায় মগজে ঢুকায় নাও। আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো,
এখানে যদি অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা বসাই, তাহলে তুল্য সংখ্যাও আমার অ্যালুমিনিয়ামের বসাইতে হবে, যার এন তার ই, যার এন তার ই, মনে রাখবা। তাহলে তুল্য সংখ্যা অ্যালুমিনিয়ামের যদি হয় সেটা কত? 3। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেট করব, ভাইয়া 2895000। ওকে ফাইন, হ্যাঁ হয়েছে। তাহলে 2895000, তাহলে এইটাই হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ। 10 মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে কত কুলম চার্জের প্রয়োজন। আশা করি এটা বুঝতে পারছো। এই ম্যাথটা এখানে কি বলছে? অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 6 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন। এবার আবার চার্জের ইউনিটটা বলছে ফ্যারাডে, তার মানে কুলম্ব না। ওকে, তার মানে ফ্যারাডেকেই রাখতে হবে, কুলম্বে যাওয়া যাবে না, ভাঙবো না। ওকে, সো যেহেতু চার্জের কথা বলে তাইলে বুঝতেই পারতেছি NEF। সো দেখো তো, এটা তো অ্যালুমিনিয়ামের ভর, আর তো কোনো ডাটা নাই। সো মোল সংখ্যাটাকে এবার আমার কিভাবে ভাঙতে হবে? অবশ্যই W/M। বুঝতে কি পারো না? কারণ আমাদের ভর আছে। আমি তো বলেই আসছি যে মোল সংখ্যাটাকে আমরা প্রয়োজন অনুসারে বিভিন্নভাবে ভেঙে নিব, যখন যেভাবে দরকার হয় সেভাবে ভাঙবো। যেহেতু আমার ভর দিছে, তাহলে ভর দিলে অবশ্যই W/M এ ভাঙবো, তাই মোল সংখ্যাটাকে ভাঙলাম। এর আগে ভাঙার দরকার হয় নাই তাই ভাঙিনি, ডাইরেক্ট মোল সংখ্যা বলে দিছিল। ফাইন, তাহলে একটা কাজ করি, W এর জায়গায় আমরা বসাইলাম 6, আর যার W তারই নাকি M বসাইতে হবে। M কত বসাবো ভাই একটু বলো দেখি। 27। ভেরি গুড, 27। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মোলার ভর, বা আমরা পারমাণবিক ভর বলতে পারি। এবার আসো ই, বলো এটা কত বসাবো? 3 হবে তো ভাইয়া। কত? 3। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। কারণ কি, তুমি কি করতেছো? অ্যালুমিনিয়ামের ভর নিয়ে আলোচনা করতেছো, অ্যালুমিনিয়ামের জিনিসপাতি বসাইছো, তাহলে অবশ্যই তুল্য সংখ্যা অ্যালুমিনিয়ামের বসাইতে হবে। যার এন তার ই। হ্যাঁ, যার এন তার ই, আবার যার ভর তারও ই, কোনো কথা হবে না। তাহলে এখানে তুল্য সংখ্যা তুমি বসাইলা 3, সেটা অ্যালুমিনিয়ামের জন্য। আর এফ কে ভাঙার দরকার আছে না, কারণ আমাদের ফ্যারাডে চাইছে, সো ফ্যারাডেকে রাখা দিতে হবে। তাহলে এখানে একটু মজা করা যায়, 3 নং 27, আর এখানে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 দুগুণে 6 আর 3 ত্রিকা 9, তাহলে 2/3। এটাই অ্যান্সার। 0.67 হ্যাঁ, 0.67। তাহলে কি কাহিনীটা বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। আর এই যে এরকম মজার জিনিসপত্র হচ্ছে ঢাকা ভার্সিটিতে থাকবে, সো এগুলা পারবা আশা করি। সো দেখো, এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলা দেখলাম, আমরা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বসাইছিলাম। সো আমরা আস্তে আস্তে একটু এক্সেপশনাল কেসেও যাব, যেখানে আমাদের তুল্য সংখ্যাটা কেস টু কেস ভ্যারি করে। এজন্য আমরা কিছু পয়েন্ট শুরুতে লিখে রাখছিলাম, এই জিনিসগুলা পরবর্তীতে লাগবে। এই 2টা লাইন খুব ইম্পর্টেন্ট। এখানে আসো, এখানে কি হবে? এটা কিন্তু খুবই ভাইটাল, এটা আমি বুঝাই। দেখো, 10 মোল ক্রোমিয়াম ধাতু জমা করতে হবে, এবার কত ফ্যারাডে লাগবে? ফাইন, তার মানে আমরা সূত্রতে এটা বুঝতে পারতেছি যে NF হবে 10 মোল আছে, ঠিক আছে 10। এফ জানতে চাইছে, সো এফ এর জায়গায় থাকলো। তুল্য সংখ্যা কি বসাবো? 3 না এই কেসে, এখানে খুব জিনিসটা ডিপলি বুঝতে হবে। দেখো, আমি বলছি একটা কথা, যে ধাতুর ইনফো থাকলে ধাতুর তুল্য সংখ্যা বসাবো যৌগ অনুযায়ী। এটা এমনি এমনি লিখিনি, যৌগ অনুযায়ী ধাতুর ক্ষেত্রে যে তুল্য সংখ্যাটা হয় সেটা আমরা বসাবো। নর্মালি আমরা এখানে 10 বসাইছি, এটা তো ক্রোমিয়ামের মূল সংখ্যা। তাহলে নর্মালি আমাদের মনে হইতেছে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা তো জানি 3, কিন্তু এখানে কিন্তু 3 বসাইলে চলবে না। এই কেসে যৌগের একটা ভূমিকা আছে।
আমি বলছি যৌগ অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে। তো তুমি যদি যৌগ অনুযায়ী চিন্তা করো, একটু খেয়াল করো তো, এই যে ক্রোমিয়াম, এই যে K2Cr2O7, এখানে যে ক্রোমিয়ামটা আছে, ক্রোমিয়ামের জারণ মানটা কত আমার একটু বলতে পারবা কেউ? +6। ওকে, এটা ক্যালকুলেশন তো আশা করি পারো, জারণ মান বের করবা, পটাশিয়াম, অক্সিজেন, বুঝতেই পারতেছো, আর 2 দিয়ে পরে ভাগ হবে আর কি। সো এখানে জারণ মানটা হচ্ছে +6। জারণ মান যখন তুমি বের করো, সেটা কি একটা সিঙ্গেল অ্যাটমের জন্য বের করো নাকি একাধিকের জন্য বের করো? সিঙ্গেলের জন্য ভাইয়া। সিঙ্গেলের জন্য। ভেরি গুড, মনে রাখবা সবসময়। এখানে যে জারণ মানটা তুমি লিখছো +6, এটা কিন্তু শুধু ক্রোমিয়ামের, ভুল করো না, শুধু ক্রোমিয়ামের, 2 দ্বারা গুণ করে কিন্তু এটা না। তার মানে এখানে তুমি কি করছো, শুধু ক্রোমিয়ামের জারণ মানটা লিখছো। এখন একটু খেয়াল করো তো, শুধু ক্রোমিয়াম +6 থেকে যদি এখানে আসে, দেখো তো এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? 0 না? আমরা তো জানি মুক্ত পরমাণুর ক্ষেত্রে 0 হয়, এটা তো বুঝো। হ্যাঁ, তাহলে দেখো তো +6 থেকে যখন 0-তে যাইতেছে, এখানে কয়টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হইতেছে? 6টা ভাই। 6টা। কারণ প্লাস মানে কি, ইলেকট্রনের ঘাটতি। সে 6টা ইলেকট্রন গ্রহণ করতে পারলেই কেবল তার এখানে আসা সম্ভব। তো 6টা ইলেকট্রন মানে কি, 6 মোল ইলেকট্রন। আচ্ছা, সো দেখো এখানে আসলে তুল্য সংখ্যার যে কনসেপ্টটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে, সেটা হচ্ছে আদান কিংবা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এজন্যই কিন্তু আমি এখানে বাই দিয়ে এটা লিখছি। সো সবসময় যে তুল্য সংখ্যা খাটবে এমনটা না। যদি কখনো কোনো একটা জায়গায় আমার এরকম হইতো, Cr3+ থেকে Cr এ যাইতেছে, ম্যাক্সিমাম কেসে এটাই হয়, তাহলে এখানে তুল্য সংখ্যা কত জানো ভাইয়া? এখানে 3 মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 3। ম্যাক্সিমাম কেসে এটাই হয়। বাট এটা ডিপেন্ড করে আসলে তোমার যৌগের অবস্থাটা কি তার উপর। সো যৌগে আমরা দেখতেছি যে এখানে +6 থেকে 0-তে যাইতেছে, এই কারণে আমি কিন্তু এই সবও লিখে রাখছি। সো এটা কেস টু কেস ভ্যারি করে, এই জন্যই আমি লিখছি যৌগ অনুযায়ী, মাইন্ড ইট। সো এখানে আমি কিন্তু এখানে যদি 6 বসাই, এই 6 মানে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের না, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা না, এটা কিন্তু ক্রোমিয়ামেরই। বাট এই কেসে, এই যৌগের রেসপেক্টে, কথা বুঝতে পারছো আমার? জি ভাইয়া। এগুলা কিন্তু খুব ডিপ কনসেপ্ট, খুব ভিতরকার জিনিসপত্র, নিগুড় কথাবার্তা, এগুলা কেউ জানে না। আর যারা জানে তারা বুয়েটে 50-এর মধ্যে থাকে। এইটা যে বলতে পারবে সে বুয়েটে চান্স পাবে ইনশাল্লাহ। যা দেখো এটার সাথে এটার পার্থক্যটা একটু ধরার চেষ্টা করে দেখো। পটাশিয়াম ডাইক্রোমেটের তড়িৎ বিশ্লেষে 10 মোল ক্রোমিয়াম ধাতু জমা করতে, সো আমাকে এখানে বলছে 10 মোল ক্রোমিয়াম ধাতু জমা করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন। তার মানে এখানে মোল সংখ্যা যেটা দেওয়া ছিল, এটা ছিল ক্রোমিয়ামের মোল সংখ্যা। এখানে বলছে যে 10 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের তড়িৎ বিশ্লেষণে ক্রোমিয়াম ধাতু জমা করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন। সো এখানে আমাদের মোল সংখ্যাটা দিতেছে এইবার দিতেছে 10 মোলের জন্য। একজন অ্যান্সার দিছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। সো কিউ সমান সমান ফ্যারাডে বলছে চার্জ n ইন্টু ই ইন্টু এফ। এন মোল সংখ্যা, এবার মোল সংখ্যা দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেটের, সো 10 বসাইলাম, তুল্য সংখ্যার জায়গায় ফাঁকা রাখলাম, আর যেহেতু ফ্যারাডে চাইছে তার মানে এফ রেখে দিলাম। এই তুল্য সংখ্যার জায়গায় এবার কত বসাবো? আমি একটা কথা বলছিলাম, যৌগের ইনফো দেওয়া থাকলে যৌগের তুল্য সংখ্যা বসাবো, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা বসাবো এবং আদান প্রদানকৃত ইলেকট্রন অনুযায়ী। ওকে, সো পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা বসাইতে হবে। সো আমি তো দেখছিলাম যে আমার যদি এরকম অক্সাইড থাকে, মানে অক্সিজেন যুক্ত যৌগ, সেক্ষেত্রে এইটার তুল্য সংখ্যা যদি ক্যালকুলেট করি সেটা কত হয়? ক্রোমিয়ামের জন্য হচ্ছে +6,
ক্যাটায়নের মোট চার্জ যদি হয় তাহলে +6 × 2 মানে হচ্ছে কত? 6 × 12। যৌগের ইনফো থাকলে যৌগের তুল্য সংখ্যা বসাবো, ঠিক আছে, আদান প্রদানকৃত ইলেকট্রন অনুযায়ী। ওকে ফাইন। সো যৌগের তুল্য সংখ্যা বসাইছি 12। তাহলে আসলে যখন যৌগের মোল সংখ্যা দেওয়া আছে তখন হচ্ছে যৌগের তুল্য সংখ্যা বসাইতে হবে, এবং যৌগের তুল্য সংখ্যা যদি বসাই তাহলে সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেট করলে +6 × 2 মানে 12, তাহলে এখানে 12 বসাইতে হবে, তার মানে 120 ফ্যারাডে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো পার্থক্যটা কোথায় দাঁড়াইলো? এইটা আমারে কে বলতে পারবে? লাস্ট ম্যাথ। পানির তড়িৎ বিশ্লেষণে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন? কিছু বলা হয়নি। আর আমি সূত্রটা একটু লিখি। টু ফ্যারাডে ভাইয়া। শোনো, পানির তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মনে রাখবা যে পানির তড়িৎ বিশ্লেষণ আসলে 2 মোল পানির রেসপেক্টে হয় সব সময়। এটা মুখস্থ, এই কারণে কোনো ডাটা মাটা দেয় নেই এখানে, 10 মোল বলে নাই। দেখো পানির তড়িৎ বিশ্লেষণের যে বিক্রিয়াটা, পানি ভাঙবে, পানি ভাঙলে তোমার তৈরি করবে কি? 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন। আর যদি তুমি শুধু পানি করো তাহলে কি হবে? হাইড্রোজেন প্লাস ½ মোল অক্সিজেন। পানির ভাঙন বিক্রিয়াটা কখনোই এটা না, কারণ কি যে ½ মোল অক্সিজেন আসলে ওইভাবে তৈরি হয় না। সো পানির তড়িৎ বিশ্লেষণে একটা জিনিস মনে রাখবা, পানির তড়িৎ বিশ্লেষণে একটা, হ্যাঁ হ্যাঁ গুড 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 হয়ে গেছে, গুড। সো পানির তড়িৎ বিশ্লেষণে মনে রাখবা তোমার আসলে এই রিঅ্যাকশনটা মনে রাখতে হবে, এবং পানির তড়িৎ বিশ্লেষণ মানেই হচ্ছে পানির এখানে মোল সংখ্যা হচ্ছে 2, তার মানে n = 2, তার মানে n এর জায়গায় আমরা বসাইলাম 2। পানির তুল্য সংখ্যা ভাইয়া পড়ছিলাম, বলো কত? 2 বলছিলাম। ক্যাটায়নের মোট চার্জ অক্সাইডের ক্ষেত্রে তাহলে +1, একটা হাইড্রোজেনের চার্জ, দুইটা মিলে +1 × 2 মানে হচ্ছে 2। তুল্য সংখ্যা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে বসাইলাম 2, আর বলছে ফ্যারাডে, সো ফ্যারাডে 4 ফ্যারাডে। আলহামদুলিল্লাহ।